আপনি তুলে দেন, আপনি বলে দেন, আপনি তুলে দেন। আজকের আদিবাসী দলিত ভাইদের ও পিছিয়ে পড়া মানুষের যুক্ত মঞ্চের ডাকে যে সমাবেশ, সেই সমাবেশে আমাকে তেনারা আমন্ত্রণ জানিয়েছেন। আমি হাজির হতে পেরে নিজেকে অত্যন্ত ভালো লাগছে। আপনারা নিশ্চয়ই জানেন এ ভারতবর্ষ 200 বছর ব্রিটিশদের কালো হাতের শিকার হয়েছিল। এ ভারতবর্ষকে ওই ব্রিটিশদের কালো হাত থেকে আজাদ করতে গিয়ে, মুক্ত করতে গিয়ে এই ভারতবর্ষে সিধু কানু, বিরসা মুন্ডা ইনাদের বহুত অবদান। ঠিক তেমনি হাফেজ তিতুমির, আশফাকুল্লাহ সাহেব এবং যে পরিবার থেকে আমি উঠে এসেছি, ফ্রিডম ফাইটার সৈয়দ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা। আজকে আমি এখানে যে বিষয়গুলোর উপরে আলোচনা, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা প্রথম বলবো, এটা কোনো ধর্মের ধর্মীয় মঞ্চ নয়। এটা একমাত্র ভারতবর্ষের যারা মূল নিবাসী অথচ তারাই পিছিয়ে আছে। ভারতবর্ষে যাদের অবদান সবথেকে বেশি তারাই পিছিয়ে আছে। সেই পিছিয়ে পড়া মানুষ আজ তারা নিজেদের অধিকার বুঝে নিবার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। তবে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের একটা কথা আপনাদেরকে বলি। বাবা সাহেব আম্বেদকর বলেছেন, অধিকার কেউ দেয় না, অধিকার চেয়ে পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। আজ বিভিন্ন জায়গায় আমি একটা কথা প্রচার করছি, নিশ্চয়ই আপনারা শুনেছেন যে ভাড়াটিয়া বাপ দিয়ে কাঁদিয়ে কোনো লাভ নাই, ভাড়াটিয়া সন্তান দিয়ে কাঁদিয়ে কোনো লাভ নাই। নিজের দরদ নিজেকে বুঝতে হবে, নিজের খিদা লেগেছে নিজেকে ভাবতে হবে। নিজের চাকরি, নিজের পরিবেশ, নিজের সমাজ, নিজের উন্নতি, নিজের অধিকার, নিজের সব কিছু নিজেকে বুঝে নিতে হবে। তাই আমি প্রায় বলেছি, দলিত ভাই আসুন আপনারা নেতৃত্ব দেন, আদিবাসী ভাই আসুন আপনারা নেতৃত্ব দেন, মতুয়া ভাই আসুন আপনারা নেতৃত্ব দেন। যেখানে আপনাদের সংখ্যা বেশি আমরা আপনাদের সাপোর্ট করব, যেখানে দলিতদের সংখ্যা বেশি আমরা আপনাদের সাপোর্ট করব, যেখানে আদিবাসীর সংখ্যা বেশি আমরা আপনাদের সাপোর্ট করব, যেখানে মুসলমানের সংখ্যা বেশি আপনারা আমাদেরকে সাপোর্ট করুন। এইভাবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তবেই আমরা আগাতে পারবো। নচেত এই রৌদ্রে হাজারটা মাঠ ভরিয়েও আমরা কখনো আমাদের অধিকার কখনোই পেতে পারি না। আজকে এই মঞ্চের পিছনে যে ব্যানার দিয়ে আছে নিশ্চয়ই আপনারা দেখছেন, সংবিধান বাঁচাও দেশ বাঁচাও। অত্যন্ত সত্য কথা। প্রত্যেকটা দেশের একটা করে গাইড বুক থাকে, সেই দেশটা কিভাবে চলবে, সেই দেশের নিয়ম কানুন, সেই দেশের আইন ব্যবস্থা, সেই দেশের মানুষের সুরক্ষা, সেই দেশের প্রশাসন ব্যবস্থা, সেই দেশের সামাজিক ব্যবস্থা, সেই দেশের আর্থিক ব্যবস্থা, সমস্ত কিছু একটা লিপিবদ্ধ গাইড বুক যেটার নাম হলো সংবিধান, যেটা ভারতবাসীকে
উপহার হিসাবে দিয়েছেন ডক্টর বাবা সাহেব আম্বেদকর। আমি একজন ভারতের নাগরিক হিসাবে তেনাকে অত্যন্ত শ্রদ্ধা করি। আমি আন্দোলন করছি, এই আন্দোলন আমার অনেক আগে থেকে। সিএএ যখন হয়েছিল আমি তখন পশ্চিম বাংলার বুকে একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাতের পক্ষ থেকে এত আন্দোলন করেছিলাম, আশা রাখছি তুলনামূলক বর্তমান রুলিং পার্টি সহ অনেকেই এমন আন্দোলন হয়তো করতে পারেনি। আমার আন্দোলনের ধারা ছিল এটাই, অবশ্যই আমরা চাই বাংলাদেশ থেকে আগত আমার যে সকল ভাই বোনেরা তারা নাগরিকত্ব পাক, কিন্তু তাদেরকে যেসব শর্তগুলো ধরিয়ে দেওয়া হচ্ছে আমার ভয় হয় এই শর্ততে মূলত তিনারাই ফেঁসে যাবে, তিনাদেরকে ধরার একটা ষড়যন্ত্র মাত্র মনে হয়। তাই আমি আওয়াজ তুলেছিলাম যে অবশ্যই বাংলাদেশ থেকে আগত আমার মতুয়া সম্প্রদায় ভাই তিনাদেরকে এই ভারতবর্ষের জমিনের মানুষই তিনারা, কেননা দেশ ভাগ করেছে কোনো সরল প্রাণ সাধারণ নাগরিকরা নয়, দেশ ভাগ করেছে গুটি কতক বড় বড় নেতারা নিজেদের রাজ ক্ষমতার লোভে তারা দেশ ভাগ করবে। আর অসহায় পিছিয়ে পড়া রাস্তায় দিনমজুরি করা লেবার শ্রেণী কৃষক এই গরিব মানুষগুলো এর ভোগান্তি ভুগবে। এটা অমানবিক, এটা কখনো মানুষত্বদের কাজ নয়, এটাকে মেনে নেওয়া যেতে পারে না। আজ যখন দেশটা ভাগ হয়ে গেল দেখা যাচ্ছে কার নানির বাড়ি বাংলাদেশ ইন্ডিয়ায় রয়েছে তারা চলে গেছে বাংলাদেশে, দেখা যাচ্ছে কার শ্বশুর বাড়ি ইন্ডিয়ায় তারা চলে গেছে বাংলাদেশে। এভাবে তারা কখনো জীবন যাপনটা আনন্দ খুশিতে বিবাহ বিভিন্ন অনুষ্ঠানে এক জায়গায় হতে পারছিল না। ওই সময় তারা ওই দেশ থেকে এদেশের মুসলমানের সঙ্গে যোগাযোগ করেছিল যে আব্দুল করিম ভাই আমার বাংলাদেশে 2 বিঘে জায়গা আছে, ইন্ডিয়ায় তুমি 2 বিঘে আছে, তুমি বাংলাদেশের 2 বিঘেটা নাও, ইন্ডিয়ার 2 বিঘেটা তুমি দাও। এইভাবে তাদের মধ্যে মিলবন্ধন ছিল, তারা একে অপরের চেঞ্জ করে ইদেশ উদেশ করেছে, অর্থাৎ মুসলমানরা চলে গেছে বাংলাদেশে আর বাংলাদেশ থেকে গেছে হিন্দু ভাইরা। তাই আজও এই এলাকায় যত কাগজপত্র দেখা যায় বেশিরভাগ কাগজপত্রে কিন্তু নাম এখনো চেঞ্জ হয় না। এটাকেই চাইছে কিছু গভর্নমেন্ট, তারা এইগুলোকে ধরে সেই সকল মানুষগুলোকে কৃতদাস বানিয়ে ক্যাম্পে ভরে তাদের সম্পত্তিগুলোকে পুঁজিপতিদের হাতে তুলে দিবার লক্ষ্য মাত্র। এই জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আদিবাসী দলিত ভাইদের ও পিছিয়ে পড়া সমস্ত মানুষের ঐক্য মঞ্চ থেকে দাঁড়িয়ে আমি একজন স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে, ভারতের নাগরিক, বাংলার সন্তান হিসাবে, এই মাতৃভূমির সন্তান হিসাবে আমি আওয়াজ দিতে চাই, এক বিন্দু শরীরে রক্ত থাকা অবস্থায় আমার বাংলা থেকে একটা কাউকে কোনো জায়গায় আমরা যেতে দেবো না। এই অঙ্গীকারবদ্ধ আমাদের নিতে হবে। আজকে শুধু এখান থেকে চিৎকার দিলে হবে না, আজকে এখানে বসে ঐক্য হতে হবে, শপথ নিতে হবে। আগামী দিন যদি কোনো দিন কানে আজে কোন একটা আদিবাসীর উপরে জুলুম হয়েছে, কোন একটা দলিতের উপরে জুলুম হয়েছে, কোন একটা মতুয়ার উপরে জুলুম হয়েছে, কোন একটা মুসলমানের উপর জুলুম হয়েছে, আজকে এখানে শপথ নিতে হবে আমরা একে অপরের সাথ দিতে রাজি আছি। তৈরি আছেন? হাত তুলে বলুন তৈরি আছেন? কোন যদি আদিবাসীর উপরে অত্যাচার হয় আপনারা দাঁড়াবেন, দলিতের উপরে অত্যাচার হয় দাঁড়াবেন, যদি আমার মতুয়া ভাইগুলোকে বাংলাদেশে তাড়াতে চাই তাদের পাশে দাঁড়াবেন। কারণ ইতিহাস আমাদের রয়েছে, যখন বাংলাদেশ থেকে মতুয়া ভাইরা এসেছিল আমরা তাদেরকে জায়গা দিয়েছিলাম, আমরা চট দিয়েছিলাম, আমরা তেরপল দিয়েছিলাম, আমরা একসাথে বন্ধুত্বের সঙ্গে বসবাস করেছিলাম। কিন্তু আস্তে 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 এই ঐক্যকে ভঙ্গ করেছে একদল ব্রিটিশদের ফলোকারীরা।
যেমন ব্রিটিশ এদেশে ঐক্য ভঙ্গ করে রেখেছিল বলেই এদেশে রাজত্ব করতে পেরেছিল। যতদিন না ভারতবাসী এক হয়েছে ততদিন ব্রিটিশকে কিন্তু তাড়াতে পারেনি। যখনই এক হয়েছে তখনই কিন্তু ব্রিটিশকে পালাতে বাধ্য হয়েছে। তাই আমরাও এখান থেকে আওয়াজ তুলছি, নিঃশর্তে নাগরিকত্ব দিতে হবে, কিন্তু আজ থেকে আমি বলছি দিতে হবে নয়, কেড়ে নিতে হবে। কেন আমি চাইবো কার কাছ থেকে? আমি দেশবাসী হয়ে আমি কার কাছে হাত পাতবো? আমি কারো কাছে হাত পাততে রাজি নয়, কেড়ে নিতে হবে। কেড়ে নিতে গেলে আসুন, যেখানে মতুয়া ভাইদের সংখ্যা বেশি সেখানে আমরা আদিবাসী দলিত মিলে মুসলমান মিলে মতুয়াদেরকে ভোট দিয়ে জিতাবো। যেখানে দলিত বেশি সেখানে মতুয়া আদিবাসী মুসলমান মিলে দলিতদের জিতাবো। যেখানে আদিবাসী ভাইদের পার্সেন্ট বেশি সেখানে আদিবাসী ভাইদের মধ্য থেকে দাঁড় করিয়ে আমরা মতুয়া দলিত মুসলমান মিলিয়ে আদিবাসীকে জিতাবো। আমরা আমাদের নেতা পাঠাবো, তারা বিধানসভায় গিয়ে লোকসভায় গিয়ে আমাদের মনের মতো করে আইন তৈরি করবে, যেখানে আমরা নিশ্চিন্তায় বাঁচব। আমাদের বাচ্চারা আগামী দিন ডাক্তার হবে, উকিল হবে, জজ হবে, ডিএম হবে, আইপিএস অফিসার হবে। আমাদের বাচ্চারা আর গোলামি করবে না। আজকে এখানে আরো একটা কথা লেখা আছে, অবিলম্বে 3টি কৃষি বিল আইনকে বাতিল করতে হবে। অত্যন্ত লজ্জা, অত্যন্ত দুর্ভাগ্য, অত্যন্ত ভাষাই নাই কিভাবে বলি। আমার ভারতবর্ষে 75 কি 70% কৃষক, যারা ভারতকে বাঁচিয়ে রেখেছে সর্বদিক দিয়ে। আজকে আপনি যদি বর্ডারে দেখেন যত সেনাবাহিনী আছে তার মধ্যে 100টার মধ্যে মনে হয় 90টা কৃষকের সন্তান। আজকে যে প্রশাসন ভাইগুলো আমার দেশের মধ্যে পাহারা দিচ্ছে, তিনাদের মধ্যে 100র মধ্যে কম করে হলো 60 থেকে 70টা কিন্তু কৃষকের সন্তান। আজকে কৃষকরা তারা কত কষ্ট করে মাথার ঘামকে পায়ে ফেলে তারা আমাদের মুখে আনাজ তুলে দিবার মাধ্যম হয়, খাদ্য তুলে দিবার মাধ্যম হয়। আজকে দেখুন সবাইকে লুটতে 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 এ ফ্যাসিবাদ জালিম সরকার এখন কৃষকদের ঘরও লুটা শুরু করেছে। অতএব কৃষক যদি শেষ হয়ে যায়, মনে রাখবেন আমরা প্রত্যেকে শেষ হয়ে যাব। এই লড়াইটা শুধু কৃষকের নয়। হয়তো আমি কৃষকদের হয়ে বলছি, আপনাদের হয়তো আশ্চর্য লাগতে পারে, এ লড়াই কৃষকদের নয়, এ লড়াই আমার লড়াই, আপনাদের লড়াই, মৌলী সাহেবের লড়াই, কি বলে ব্রাহ্মণ, কি বলে যারা পুরোহিত আছে তেনাদেরও লড়াই, সবার লড়াই, কৃষকের লড়াইটা। কেন আজ যদি কৃষকদের হাত থেকে তাদের ফলের মজুরির দাম বেরিয়ে চলে যায়, তারা যদি হবে না নিজেদের আয়ত্তর মধ্যে রাখতে পারে, পুঁজিপতিদের হাতে যদি টেন্ডারটা চলে যায়, তাহলে মনে রাখবেন যে চালটা আমি 40 টাকায় খাচ্ছি ওই চালটা আপনাকে 400 টাকায় খেতে হবে। যে চালটা গমটা আপনি 30 টাকায় খাচ্ছেন সেই গমটা আপনাকে খেতে হবে 300 টাকায়। তাহলে বলুন মিডিয়াম ক্লাসের মানুষ যারা, তারা কি বাঁচবে? সবাই মারা যাবে। অতএব 10% ছাড়া 90% মানুষ এই কৃষকের আইনটা যদি লাগু করতে পারে মারা যাবে। তাহলে আজকে দীর্ঘদিন ধরে দিল্লির বুকে আজ 2 মাস পার হয়ে গেল, শয়ে কৃষক বন্ধু, বাবা সমতুল্য, দাদা মা সমতুল্য, তারা আজকে ঘর বাড়ি ছেড়ে দিয়ে আন্দোলন করছে। তারা মারা যাচ্ছে শয়ে লাখো লাখো মানুষ আন্দোলনে নেমেছে। আজ এখানে যারা বসে আছি, আমাদের এই সামান্য রোদে বসাটা আমাদের কাছে কষ্ট মনে হতে পারে, কিন্তু এই কঠিন ঠান্ডাতে এই অবস্থাতে তারা ঘর বাড়ি ছেড়ে দিয়ে দিল্লির রাজপথে তারা বসে আছে। তারা খেলা করতে বসে নয়, তারা আমার দেশকে বাঁচাতে বসে আছে। আজকে এখানে বসে শপথ নিন, যে সরকার কৃষকদের উপরে জুলুম করে ওই সরকারকে কোনো দিক দিয়ে আমরা সহযোগিতা করতে রাজি আছি, কোনো দিক দিয়ে রাজি আছে। কিন্তু এই সরকার তো কিছু ধর্মীয় এমন বার্তা দেবে যে সুশ্রুতিতে তো আমরা সব ভেঙে যাব, সব ভেঙে যাব। আজকে শপথ নিন, শপথ নিন। আমার ভয় হয় আগামী দিন দেখা যাবে, আমি আস্তে আস্তে বলছিলাম, আমার সাথে একজন এসেছেন, মাস্টার সাহেব কোথায় গেল, আসতে পারেন স্টেজে মনে হচ্ছে। উনি প্রায় দীর্ঘ 20-30 বছর ধরে জঙ্গলমহলের সঙ্গে জড়িয়ে আছে।
মানে ওনার লক্ষ্য একটা, আদিবাসী ভাইদেরকে কি করে এক করা যায়, কি করে বাঁচানো যায়। উনি আমাকে গল্প করে শুনি যে কিভাবে জঙ্গল মহলে আদিবাসী মা বোনেদের উপরে অত্যাচার হয় জানেন, কোনো দাম নাই, মানে যেন মনে করে খেলনা, যে যাকে খুশি। আমি ভাষাই বলছি না কেন, আমার মা বোনেরাও বসে আছে, বুঝতে পাচ্ছেন, তাদেরকে ইস্তেমাল করে, হত্যা করে, মেরে দেয়। আর কথা বললেই হয় মাওবাদী, কিছু দিয়ে তাকুমা দিয়ে তাকে জেলে ঢুকিয়ে দেয়। এইভাবে অত্যাচার হচ্ছে। আমি কলিকাতার রাজপথে, শোনেন আমার আদিবাসী ভাই, আমার মাথায় টুপি আছে, ওটা দেখবেন না, পাগড়িওয়ালারা দাড়ি মুখে আন্দোলন করছে, দেখবেন না। আন্দোলনের লক্ষ্যটাকে দেখুন, বিষয়টাকে দেখুন। হাফেজ তিতুমির যখন দেশের জন্য নারকেল বেড়িয়া কেল্লা করেছিল, উনি তো একটা হাফেজে কোরআন মুসলমান, ওটা দেখতে গেলে হবে না, তার উদ্দেশ্যটা কি দেখুন। যদি এই টুপি দাড়ি দেখতে যায়, আর যদি এমন করে সিঁদুর দেখতে যায় বা তিলক দেখতে চায়, তাহলেই কিন্তু আমরা ফিতনার মধ্যে জড়িয়ে যাব। লক্ষ্যটা কি, কাজটা কি, উদ্দেশ্যটা কি দেখতে হবে। কে কোন ধর্ম করছে, তার স্টাইল কি, তার ইউনিফর্ম কি, সে কাকে মানে, সে তার ধর্ম তার ঘরে রাখে যাক, কিন্তু আমরা সবাই ভারতীয়। আজকে দেশকে 200 বছরের ব্রিটিশদের হাত থেকে আমরা আজাদ করেছি। বিরসা মুন্ডার বহুত অবদান রয়েছে, তিলকা মাঝির বহুত অবদান রয়েছে। আজকে আমরা ভুলে গেলে চলবে না, আজকে সে আশফাকুল্লাহ খানকে ভুললে চলবে না। কিন্তু আজকে আমাদের মধ্যে, উভয়ের মধ্যে লাগিয়ে দিয়ে কিছু ব্রিটিশদের দালালরা আমার দেশকে লুটতে চাইছে। আমার ভয় হয় দেশটা আগামী দিন ভাগ হয়ে যায়। এই জায়গায় আমাদের ঘরে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিন লড়তে হবে। আরে কেউ যদি আমাদের পাশে না আসে, মুসলিম দলিত আদিবাসী এক হও, বাংলা আমাদের ক্ষমতায় 21-এ আসবে। আমরা এক হয়ে গেলে বাংলা 21-এ আমাদের ক্ষমতায় আসবে। আমি তো বলেছি যে আদিবাসীর মধ্যে থেকে সিএম হোক, দলিতদের মধ্যে থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হোক। শুনুন, আমি আমার কথা কতটা বিশ্বাস করছেন জানি না, নেতা হতে আব্বাস সিদ্দিকী আসেনি, নেতা বানাতে এসেছি আমি। কেন, আমি যে পরিবারের সঙ্গে আমার সম্পর্ক আছে, সারা ওয়ার্ল্ডের মানুষ আমাদেরকে চেনে, সারা ওয়ার্ল্ডের মানুষ আমাদেরকে তাজিম করে, সারা ওয়ার্ল্ডের মানুষ আমাদেরকে শ্রদ্ধা করে। শুধু মুসলমান নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ আমাদেরকে শ্রদ্ধা করে। কেন, আমরা নেতা হতে আসিনি, আমরা নেতা বানাতে এসেছি। এই ইতিহাস, এই বাংলা থেকে ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে আমরা কাঁধে করে পাঠিয়েছি। ইতিহাস ভুলে গেলে চলবে না। তাই আমরা পারবো, আপনারা বিশ্বাস করে, দু ভাই শুধু এক জায়গায় হন, আদিবাসী আর দলিত ভাই এক জায়গায় হন, আমরা আপনাদের ঘরে সাপোর্ট করব। আমরা যদি বামকে সাপোর্ট করতে পারি, আমরা যদি কংগ্রেসকে সাপোর্ট করতে পারি, আমরা যদি টিএমসিকে সাপোর্ট করতে পারি, কেন আমরা আপনাদেরকে সাপোর্ট করব না? আপনাদের ঘরে জিতাবো। আপনারা হন, আপনারা দেশের নেতৃত্ব দেন, আপনারা এগিয়ে যান, আমাদের কোনো হিংসা নাই। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই বাংলার বুকে আজকে 100টা মুসলমান থাকলে 70 থেকে 75টা মুসলমান, মা বাবা ভাই বোন সবাই আমাকে ভাইজান বাবাজি বলে ডাকে। তারা ওয়াদা করেছে 2021-এ আপনারা যাকে বলবেন তাকেই ভোট দেবো। আমি বলে দেবো, আপনারা দাঁড়ান আপনাদেরকে ভোট দিতে। আজকে এইভাবে অধিকার কখনো চেয়ে পাওয়া যায় না, অধিকার আমাদেরকে ছিনিয়ে নিতে হয়। আমার নাসির ভাই মনে হচ্ছে আসলো, আসুন একটু আপনার পরিচয় করিয়ে দিন না। আপনার মহল সম্পদের বসবাস বেশি, এটা খেয়াল করে দেখবেন। তো যাই হোক, আজ আমাদের এখানে আরো কিছু রয়েছে। আইন বাতিলের ব্যাপারে আমরা দীর্ঘদিন আন্দোলন করছি। আমরা চাই যতদিন পর্যন্ত না কৃষক বন্ধুরা হাসবে, ততদিন পর্যন্ত আমরা কৃষকের পাশে দাঁড়াবো। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? হাত তুলে আপনারা সাক্ষী দিচ্ছেন তো? কৃষকের দুশ্মন আমাদের দুশ্মন। ঠিক না বেঠিক? আজকে এই এলাকায় অনেক মানুষ আছে, গরিব মানুষ, তারা তাদের ঘর
পায়নি তারা, সেই বিষয়ে আজকে আমার এখানে আন্দোলন। সেই আন্দোলনে আমি সামিল হয়েছি। অবশ্যই এটা যথাযথ একটা আন্দোলন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের দাবি যে আদিবাসী দলিত পিছিয়ে পড়া মানুষরা ঘর পাচ্ছে না। মনে রাখবেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা বলতে কোনো ব্যক্তিগত কারণ নয়, এটা দেশের সম্পদ। এটা কার সম্পদ? দেশের। আপনারা কারা কারা ট্যাক্স দেন একটু হাত তুলবেন। কারা কারা ট্যাক্স দেন একটু হাত তুলবেন। এখানে এমন কেউ নাই যে ট্যাক্স দেয় না, সবাই ট্যাক্স দিই। ওই ট্যাক্সের পয়সাটা হচ্ছে দেশের পয়সা, অর্থাৎ আমাদের পয়সা, আমাদের পয়সা। আপনারা জানেন না, একটা সমীক্ষা আজকে ছোট করে বলছে, আপনাদের কষ্ট হচ্ছে না তো? কেন আমি আজকে এই আস্তে আস্তে বলছিলাম আমার দাদাকে যে এই জঙ্গলমহল থেকেও লোকেরা যোগাযোগ করছে, এই প্রোগ্রামটা তো আমাকে বারবার কোথায় গেল ইমরানকে বা বিভিন্ন ছেলেকে এখানকার আদিবাসী ভাইয়েরা বলেছে, হ্যাঁ গা আব্বাস সিদ্দিকী কি শুধু তোমাদের, আমাদের কাছে আসবে না? অ্যাকচুয়ালি আমার 1.5-2 বছর আগে থেকে প্রোগ্রাম হয়ে থাকে, রোববার শুক্রবার কোনো ফাঁকা রাখি, বাড়িতে মিটিং থাকে অনেক। তাই আমি ইমরানকে বলেছিলাম, আমার দাদাদেরকে বলো, আমার দিদিদেরকে বলো, কেন আমি তাদেরও সন্তান, তাদেরও ভাই। কেন আমি মনে করি আমাদের সবার শুরু কিন্তু এক বাবা এক মা থেকে। পৃথিবীর সবার প্রথম বাবা কিন্তু একজনই এসছিলেন, একজনই নারী এসছিলেন, একজনই পুরুষ এসছিলেন। তাহলে আমরা সবাই এক বাবা মার সন্তান, কেন আমরা একে অপরের ভাই বোন নয়? এ তো ফেতনা লাগিয়েছে কিছু রাজনীতির নেতারা, যেটা ব্রিটিশ লাগিয়েছিল সেই মিক্সচার এখনো কিছু আছে, তারা লাগাচ্ছে। আমরা সবাই একে অপরের ভাই বোন, আমরা একে একে দাদা, একে অপরের আপনজন আমরা। তো সেই জায়গায় আমি বলেছিলাম আমি অবশ্যই যাব। ঠিক সেইভাবে আমার মাস্টার সাহেবকেও, নাসির সাহেবকেও অনেকে বলে জঙ্গলমহল থেকে, আমাদের আব্বাস সাহেবকে একবার বলুন না আমাদের এখানে আসতে। কেন আমি 2019-এর 31শে জানুয়ারি কলিকাতায় একটা আন্দোলন করেছিলাম। আমার আদিবাসী মা বোন বাপ ভাই জানেন কি জানি না, আপনাদের সাথে আমার সম্পর্ক কবে থেকে জানি না, কিন্তু আমি আপনাদেরকে ভালোবাসি অনেক আগে থেকে। 2019-এ কলিকাতার রাজপথে 31শে জানুয়ারি দাঁড়িয়ে 4.5 থেকে 5 লক্ষ লোক নিয়ে বলেছিলাম যে বন দপ্তরের টাকা আদিবাসী সম্প্রদায় ঘরে ফিরিয়ে দিতে হবে। এই আন্দোলন আমার কলিকাতার রাজপথ থেকে এখনো চলছে। যদি কখনো এই বাচ্চাটাকে সন্তান মনে করে নিতে পারেন আমার মায়েরা, দাদারা, বোনেরা, ভাইয়েরা, আমি বলে যাচ্ছি, আমি যদি একটু ক্ষমতা পাই তাহলে অবশ্যই এ সম্পদ আপনাদের ফিরিয়ে দেখাবো। জল জঙ্গলের অধিকার যেটা আদিবাসী ভাইয়েরা চায়, তাদের সম্পদ তাদেরকে ফিরিয়ে দিতে হবে। যারা মূল নিবাসী তারা আজকে ডিবিসির ধারে কেন? যারা মূল নিবাসী তারা আজকে পিডব্লিউ রোডের ধারে কেন? যারা মূল নিবাসী তারা আজকে জঙ্গলে কেন? এর ইতিহাস পড়ার জন্য আপনাদেরকে আমি দাওয়াত দিলাম, আপনাদেরকে আমি জানাবো ইতিহাস পড়ুন, কিভাবে কারা আপনাদের উপরে অত্যাচার করেছিল। কারো মুখের বক্তব্য শুনে ভেসে গেলে হবে না, ইতিহাস পড়তে হবে। আপনারা তো এই জমিকে, উর্বর জমিকে আপনারা তো শস্য ফলিয়েছিলেন, আপনারাই তো সেই ভারতের মূল আদিবাসী। তাহলে আজকে আপনাদের স্থান জঙ্গলে গেল কেন? কেন বিডব্লিউর জায়গায় গেল? কেন আপনারা ডিবিসি রোডের ধারে থাকবেন? কেন আপনারা পাট্টা জায়গায় বাস করবেন? কেন আপনারা খাস জায়গায় বাস করবেন? কেন কেন? এর প্রশ্ন আপনাদেরকে জানতে হবে। আপনাদের উপরে কারা জুলুম করেছিল? কারা আপনাদের মা বেটির গায়ে হাত দিয়েছিল? কাদের অত্যাচারে আপনারা মা বেটির ইজ্জত বাঁচাবার জন্য জঙ্গলে গেছিলেন? এই ইতিহাস খুঁজে বার করতে হবে। মনে রাখবেন আর একটা কথা, সেই জায়গাতে আজকে আমি আন্দোলন করেছিলাম। আজকে এখানে আপনাদের কালারটা বলে দিই, অনেকে বলছে এনআরসি করে মুসলমানদের তাড়াবো আর দুতলা বাড়িটা তোমায় দেবো। আমি একটা কথা ভাবাই, যারা এনআরসি করে দুতলা বাড়ি আপনাকে দিবার স্বপ্ন দেখাচ্ছে, তারাই কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে আনার জন্য গরিবদের ঘরে না দেখতে পায় 100 কোটি টাকা খরচ করে দেয়াল তুলেছিল। তারা আপনাদের ঘরে ঘর দেবে স্বপ্ন আপনি দেখছেন কেন? শুনে রেখে দেন, এনআরসি হলে সব থেকে বেশি কেউ বিপদে পড়ে সেটা বাংলাদেশ থেকে আগত মতুয়া ভাই, তারপরে কেউ বিপদে পড়ে যারা ভারতের মূল নিবাসী আদিবাসী ভাই বোনেরা, আপনারা বিপদে পড়বেন। যদি বলেন কেন? আপনারা যে জল জঙ্গলে বাস করছেন, ডিবিসি ধারে বাস করছেন, পিডব্লিউ জায়গায় বাস করছেন, একটা জমির মালিকানা কাগজ কিন্তু আপনারা দেখাতে পারবেন না। আর যখনই দেখাতে পারবেন না তখনই আপনাকে ক্যাম্পে ভরবে, ক্যাম্পে ভরে আপনার জায়গাগুলো পুঁজিপতিদের হাতে তুলে দেবে। এটাই হলো এদের প্ল্যান। আর মুসলমান যে বিপদে পড়বে না তা নয়, মুসলমান বিপদে পড়বে। মুসলমান বিপদে পড়ার জন্য একটাই কারণ, আগেও বলেছি আজও বলেছি, সেই কারণটা হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অমান্য করার জন্য। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আমার মান্যওয়ালারা, তোমরা
কুরাইশ ছাড়া অন্য কারো নেতৃত্ব মানবে না। এরা আজকে জাত তার কাঠমুল্লাকে নেতা বানিয়েছে, এজন্য এদের যুদ্ধ সাইটা হয়েছে। অতএব এসব বন্ধ করো, বন্ধ করে নিজের দিকে ফিরে আসো, একে অপরকে ভালোবাসো। কেন মহান স্রষ্টার দয়া কখনো তুমি পেতে পারো না যদি তুমি মহান স্রষ্টার সৃষ্টিকে না ভালোবাসো। তাহলে আজকে একটা হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, মতুয়া হোক, যেই হোক, যে অসহায় হবে তাকে ভালোবাসতে হবে মহান স্রষ্টার সৃষ্টি হিসাবে। আমাকে যিনি বানিয়েছে আপনাকেও তিনি বানিয়েছে, আপনাকে যিনি বানিয়েছে আমাকেও তিনি বানিয়েছে। এই ভ্রাতৃত্ব আমাদের মধ্যে তৈরি করতে হবে, ইনশাল্লাহ আমরা কামিয়াব হব। তো যাই হোক, এখন যেটা আমাদের যে আবাস যোজনা, এটা শুনে রেখে দেন আমাদেরই ট্যাক্সের পয়সা। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমফানের সময় আমরা দেখলাম, আমি হিঙ্গলগঞ্জে গিয়েছিলাম, বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, হিঙ্গলগঞ্জে গিয়ে আমার চোখ দিয়ে পানি এসে গিয়েছিল। আমি অবাক হয়ে গেলাম যে মানুষ একটা শ্রেষ্ঠ মখলুক, শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। আজকে সেই মানুষগুলোর উপরে কি অত্যাচার হচ্ছে যে একটা এরকম দ্বারা 3.5-4 ফুট তেরপোল, কালো ঢাকা, তার মধ্যে বাবা মা বোন বেটি সব তার মধ্যে শুয়ে আছে। ওই পাড়েতে সাপ, নানান রকম পোকা পাকড় সব একসাথে ঘুরছে, তাদের কোনো দেখার কেউ নাই। কি অবস্থা তাদের! এইভাবে যে মানুষের উপর জুলুম হচ্ছে, তখন থেকে আমার মনে ইচ্ছা গেছে বা মনকে আমি বুঝিয়েছি, না না আর হবে না। হ্যাঁ, আমি যে পরিবারেরই ছেলে হই, যে সম্মানই আমার থাকুক, কোথায় কি হচ্ছে জানি না, আমি মহান স্রষ্টার সৃষ্টিকে, সে আদিবাসী হোক, দলিত হোক, হিন্দু হোক, মতুয়া হোক, মুসলমান হোক, যে অসহায় তাকে বাঁচাবার জন্যে আমি রাস্তায় নামবো, আওয়াজ তুলবো। তাই আমি দিদিমণিকে বলেছিলাম, বাংলার নেত্রীকে বলেছিলাম যে আপনি সুপ্রিম কোর্টে যান, সুপ্রিম কোর্টে গিয়ে কেস করুন, মানুষের স্বার্থে কেস করুন। তিনি গেলেন না, উপরন্তু আমার বাড়িতে পুলিশ পাঠিয়েছিল, হাজার হাজার পুলিশ রাত্রিরে পাঠিয়েছে। এতে আমার কোনো দুঃখ কিছু নয়, এই পুলিশ পাঠানোর স্বাদ এখন দিদি ভালোভাবে বুঝতে পারছে, আগামীতে আরও বুঝবে, কথা বুঝে আসছে। তো যাই হোক, সেই জায়গায় আমরা শুধু দাবি করলে, দাদা এই যে দাবি, এ দাবি কেউ দেবে না, কেউ দেবে না। 1 ইঞ্চি জায়গা মায়ের পেট ভাই ছাড়তে চাইনে, তুমি এখন দাবি করছো আমার এটা লাগবে। দাবিতে নেই, কেড়ে নিতে হবে। রাজি আছো? রাজি আছো? কেড়ে নিতে পারবে? কেড়ে নিতে পারবে? তাহলে 21-এ যেখানে যেখানে প্রার্থী হবে আদিবাসী দলি মধুয়া মিলে, ওই প্রার্থীকে সাপোর্ট করতে রাজি আছো? ব্যাস, তাহলে পাবে, না ওই চিৎকার দিয়েই যেতে হবে। আমার ধারণা এটা, আপনাদের ধারণার সঙ্গে নাও মিলতে পারে ধারণা এটা। আর এখানে আরো দাবি রেখেছে পিছিয়ে পড়া প্রকৃতি, বাস্তুহারাদে যারা আমফানে যাদের অত্যাচার জুলুম হয়েছে, যে কথা আমি পূর্বেই বললাম। তো যাক, আপনাদের এই মূল্যবান সময় আপনারা আমাকে শুনেছেন, আমার কথাকে শুনছেন, আমার বড় ভালো লাগলো। আমি নিজেকে আজকে নতুন একটা জগতে দেখে নিজেকেও ভালো লাগছে। আমি নাসির ভাইকে বলছিলাম, উনি প্রোগ্রামের কথা বলছিল, আমি বলছিলাম এই রকম প্রোগ্রাম বেশি বেশি করলে আবার অসুবিধে আছে। কি অসুবিধে একটু শোনেন, শুনবেন তো কি অসুবিধা? আমার ভয় হয় দেখা যাবে কোনো একজন কুলাঙ্গার মুসলমানকে দিয়ে একটা আদিবাসী সম্প্রদায়ের কিছু ক্ষতি করাবে, করিয়ে দিয়ে ডিভাইড করে দেবে। কোনো একজন দেখা যাবে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে 10-20 হাজার টাকা দিয়ে মুসলমানের সঙ্গে লাগিয়ে দেবে। এই জায়গায় আমরা ঐক্যবদ্ধ এইভাবে হতে পারবো যে আমরা শপথ নিচ্ছি, কোনোদিন যদি আমাদের মধ্যে কোনো মতনৈক্য হয়, তাহলে আমরা উভয় দলের নেতৃত্ব বসে এক জায়গায় মিটিং করব, যার অন্যায় হবে উপযুক্ত শাস্তি তাকে আমরা অবশ্যই দেবো, তবে আমরা আগামী দিন আগাতে পারবো। কেন এই থার্ড পার্টি যারা আছে তারা কোনোদিন তারা আমাদের ঘরে এক হতে দেবে না। তাহলে আমি বিদায় নিবার আগে শেষ কয়েকটা কথা, সেটা হলো এটাই যে 2021 বিধানসভাতে এই অশোকনগর থেকে যদি কোনো আদিবাসী দলিকে দাঁড় করায়, আপনারা সকলে সাপোর্ট করতে রাজি আছেন? রাজি আছেন? আদিবাসী দলিত ভাইয়েরাও রাজি আছেন? ধন্যবাদ, ধন্যবাদ। আমডাঙ্গা থেকে একজন মুসলিম দাঁড়াবে, এখান থেকে আদিবাসী দলিতের মধ্যে কেউ দাঁড়াবে, এভাবে আমরা সাজিয়ে সাজিয়ে বাংলাতে করব। আমি অত্যন্ত
খুশি হয়েছি আজ আপনাদের কাছে এসে। আমার বক্তব্য শুনে আপনারা কেউ অখুশি হলেন না তো? আমি যেটা বলেছি এখান থেকে দিল থেকে বলেছি, ভুল ঠিক বুঝতে পারলাম না, কেন এখানের আওয়াজ তুলেছি। আমি আজ থেকে শপথ নিচ্ছি, কোনো আদিবাসী ভাই বিপদে পড়লে যদি আমায় সন্তান মনে করেন একবার ডাকবেন, আমি আপনার পাশে আছি। কোনো দলিত ভাই বিপদে পড়লে আমায় যদি আপন সন্তান মনে করেন, আমি আপনার পাশে আছি। আর আমার কওমের ভাই আপনাদের ঘরে বলি, একটা বার আমায় সন্তান বলে, বাচ্চা বলে একটা বার আমার সাথ দিতে হবে, একটা বার সাথ দিতে হবে, একটা বার সাথ দিতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দলিত আদিবাসী মুসলিম ঐক্য জিন্দাবাদ, সংবিধান জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ। সবাই ভালো থাকেন, সুখে থাকেন। 200-250 পিস কম্বল আছে দলিত আদিবাসী ভাইদেরকে দিবার জন্য। আপনারা এই যে যাবেন, কোনো রকম বিশৃঙ্খলা না হয়, আস্তে সুস্থে যাবেন। দেশের জাতীয় পতাকা আপনাদের হাতে, পতাকাকে সর্বসময় উঁচু করে রাখবেন। এটা আমার দেশের গর্ব, এটা আমার দেশের শান, এটা আমার দেশের মর্যাদা। পতাকাগুলোকে উঁচু করুন, পতাকাগুলোকে উঁচু করুন, এটা আমার দেশের গর্ব। আমার মা বোনেরা যারা এসেছেন আদিবাসী সম্প্রদায়ের মধ্যে থেকে, তাদের যাবার মতো ব্যবস্থা আপনারা, যাদের জন্য কম্বলের ব্যবস্থা করেছে আপনারা কম্বল নিয়ে যাবেন। কিন্তু আমাদের যেটা সিস্টেম আছে, প্রকাশ্য জনসভাতে কম্বল দেওয়া হয় না। আমার আদিবাসী দলিত দাদারা করেছে, তেনাদের প্রশাসন ভাইদের বিষয়ে আমার তো আগেও বক্তব্য, আজও বক্তব্য আছে। অবশ্যই তেনাদের জন্য আমার ভালোবাসা, দোয়া, আশীর্বাদ আগেও ছিল, আজও আছে। কেন? তানারা যত্নদেরকে ভালোবাসে। চাপে পড়ে অনেক সময় কিছু করে, ওদিকে গুরুত্ব দেবেন না। সময় আসবে দেখবেন সব যারা চাপ দিচ্ছিল তাদেরকেই কলা ধরে প্রশাসন জেলে ভরছে, তাদেরকেই কলা ধরে ভরবে। কেন? প্রশাসন আমাদের ছিল, আছে, থাকবে। কেন? আমাদের ট্যাক্সে তাদের মাইনে দেওয়া হয়, কোন নেতার বাপের টাকা থেকে দেওয়া হয় না। ঠিক না বেঠে? অতএব আপনারা আস্তে আস্তে রাস্তা পার হবেন। প্রশাসন ভাইদেরকে ধন্যবাদ জানাই, আপনারা অনেক সহযোগিতা করেছেন, ছেলেদের মুখ থেকে শুনলাম। আপনারা একটুখানি আমার ভাইদেরকে যাবার সুস্থ ব্যবস্থা করে দেবেন। যেভাবে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে এসেছেন, আগামী দিন প্রত্যেকে একে অপরের সাথ দেবেন। তো কোনো আদিবাসী ভাই, দলিত ভাই, মুসলিম ভাই বিপদে পড়লে একে অপরের সাথ দেবেন, একে অপরের সাথ দেবেন। ভালো থাকেন, সুখে থাকেন। সর্বশেষে আমি সমস্ত পুলিশ প্রশাসনের সমস্ত লোকদের আমি আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই এই সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আজকে এই মহতী সমাবেশ আমি সমাপ্ত ঘোষণা করলাম। সবাই ধীরে ধীরে আস্তে আস্তে যাবেন। ভাইজান যেভাবে বলেছে জাতীয় পতাকা তুলে নিয়ে যাবেন, কারো কাছে কোনো দলীয় পতাকা থাকলেও আপনারা তুলবেন না। জাতীয় পতাকা নিয়ে ধীরে ধীরে আপনারা আপনাদের গন্তব্যস্থলে যাবেন। আমাদের আদিবাসী ভাইরা একটু রয়ে যাবেন, তারা পরে যাবেন। মা বোনেরা, যারা মিডিয়া ভাইরা এসেছেন আপনারা শৃঙ্খলাভাবে বসবেন। আমরা এর পূর্বে দেখেছি, মাইক বন্ধ করব ভাই।